আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে দেবাশিস ভৌমিক ম্যাথ ক্লাসে স্বাগত আরো একবার। আজকে আমরা দশম শ্রেণী অধ্যায় 3-এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্য করার আগে আমরা বৃত্ত কি বা বৃত্ত জিনিসটাকে একটু আরেকবার তোমাদের সাথে আলোচনা করে নেব। তো ফার্স্ট, বৃত্ত কি এবং কিভাবে আমরা বৃত্ত আঁকতে পারি। তো আমরা অনেক রকম ভাবে আঁকতে পারি। তো সব থেকে সহজ যেটা, ধরো একটা বিন্দু নিলাম ও, ও থেকে আরেকটা বিন্দু নিলাম এ, ও এ যোগ করলাম। এবার ও বিন্দুটাকে স্থির রেখে যদি এ বিন্দুটাকে বরাবর আমি রেখাটাকে ঘোরাই, তাহলে আমি এরকম একটা বক্র রেখা পাচ্ছি। এটাকে আমরা বলছি বৃত্ত। তাহলে দেখো, এই যে বৃত্তটা আমরা পেলাম, তাহলে এই যে ও এর দূরত্বটা এইখান থেকে এখানেও সেম, একইভাবে এই দিকেও সেম, একইভাবে এই দিকেও সমান, যেদিকেই যায়। তার মানে আমি বলতে চাইছি এই বৃত্তের উপরে অসংখ্য বিন্দু, অসীম সংখ্যক বিন্দু আছে। তাহলে এই নির্দিষ্ট বিন্দু আর এই বিন্দুগুলোর সংযোজক সরলরেখা সর্বত্র সমান। আর ওটাকে আমরা বলছি, ও বিন্দুটাকে বলছি আমরা কেন্দ্র, আর ওই নির্দিষ্ট দূরত্বটাকে আমরা বলছি ব্যাসার্ধ। বোঝা গেল? তাহলে এবার বৃত্তের যদি সংজ্ঞা আমরা একটু জানতে চাই, তাহলে কি বলতে পারি? না, বৃত্ত হলো একটা তলের ওপর অবস্থিত বিন্দু সমূহ, যারা ওই তলের ওপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট মানে বিন্দু মানে কোনটা, না এই ওটা থেকে একটি নির্দিষ্ট দূরত্ব। তার মানে কি, যে ও এ এখানেও যা দূরত্ব, এখানেও তাই দূরত্ব, এখানেও তাই দূরত্ব, এখানেও তাই দূরত্ব, এখানেও তাই দূরত্ব ও এ, তাহলে এটাকে আমরা বলবো বৃত্ত। এবার চলো আমরা বৃত্তের নানা অংশ নিয়ে একটু আলোচনা করে নিই। যদিও তোমরা আগের ক্লাসে করেছো, তাও তোমাদের সুবিধার্থে আমি আরো একবার আলোচনা করি। তো ফার্স্ট দেখো, বৃত্তাকার ক্ষেত্র। তো বৃত্তাকার ক্ষেত্র বলতে আমরা কি বুঝি সেটা আমরা এবার জানতে হবে। তো প্রথমে আমরা একটা ক্ষেত্র নিলাম বা একটা তল নিয়ে নিলাম, দ্বিতল এটা অবশ্যই। এবার এর ওপর আমরা একটা বৃত্ত আঁকলাম বা নিলাম, যার কেন্দ্র কি, না ও। এবার তাহলে দেখো, এই যে বৃত্তটা আঁকলাম, তাহলে বৃত্তর ভেতরে একটা অংশ সৃষ্টি হলো, বৃত্তর বাইরে একটা অংশ ছিল, ভেতরে একটা সৃষ্টি হলো, বাইরে একটা ছিল, আর বৃত্ত নিজে। তাহলে এই যে ভেতরে যে অংশটা হলো সেটাকে বলবো বৃত্তের ভেতরের অংশ, এটাকে বলবো বৃত্তের ভেতরের অংশ। আর এই যে চারপাশে বক্র রেখাটা যে আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলবো বৃত্ত। আর বাইরের যে অংশটাকে দেখতে পাচ্ছি, এটাকে বলবো আমরা বৃত্তের বাইরের অংশ। তাহলে বৃত্তাকার ক্ষেত্র কটা অংশ নিয়ে গঠিত? না, 3টে অংশ নিয়ে গঠিত। কি কি? এক হলো ভেতরের অংশ, 2 নম্বর হলো বৃত্ত নিজে, 3 নম্বর হলো বাইরের অংশটা। তাহলে বৃত্তাকার ক্ষেত্র 3টে অংশ নিয়ে গঠিত। এই টোটাল সমস্ত অংশগুলোকে নিয়েই আমরা বলছি বৃত্তাকার ক্ষেত্র। এবার আমরা দেখব স্পর্শক কি। স্পর্শক করতে গেলে কি, তাহলে আমরা বৃত্ত নিলাম যার কেন্দ্র কি, না ও। এবার আমরা একটা যে কোনো তলের উপর, এটা তো একটা তলের উপর বৃত্ত নিয়ে গেছি, একটা রেখা পিকিউ নিয়ে নিলাম। এবার এই পিকিউটাকে একটু নিচের দিক থেকে বৃত্তর দিকে আমরা একটু ঠেলার চেষ্টা করছি, ধরো ঠেলে দিলাম। ঠেলে দিতে তাহলে কি হলো, রেখাটা উঠে গেল। তাহলে আগের অবস্থান পিকিউ থেকে এখন নতুন অবস্থায় এই জায়গায় এসে দাঁড়ালো রেখাটা। দেখো, এই রেখাটা এই যে বৃত্তটাকে একটা বিন্দুতে স্পর্শ করেছে, ধরো সেটাকে আমি নাম দিলাম এ। তাহলে এই যে বিন্দুটাতে স্পর্শ করলো, এই জন্য এই পিকিউটাকে বলবো এই বৃত্তের একটা কি, না স্পর্শক। তাহলে বোঝা গেল, বৃত্তের ওপরে অবস্থিত কোনো বিন্দুতে কোনো একটা যদি রেখা আমি স্পর্শ করে, সেটাকেই বলবো আমরা স্পর্শ বিন্দু। ধরো এই রেখাটাকে
আরেকটু ঠেলবো, ঠেললে তাহলে সে আরেকটু উঠে গেল। এখন পিকিউ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, তখন এই পিকিউটা কি তাহলে বৃত্ত হবে, এই সরি স্পর্শক হবে না, এটাকে বলবো আমরা ছেদক। স্পর্শকের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে কোনো স্পর্শক একটা বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতেই কিন্তু স্পর্শ করবে, একটি বিন্দুতে স্পর্শ করবে, সেটাকে বলবো আমরা স্পর্শক। কিন্তু এক্ষেত্রে দেখো এই যে পিকিউ সরলরেখাটা, এই পিকিউ সরলরেখাটা এ কিন্তু বৃত্তটাকে দুটো বিন্দুতে ছেদ করেছে, তাহলে একে আমরা কিন্তু স্পর্শক বলতে পারবো না, একে আমরা কি বলবো না ছেদক। বোঝা গেল? চলো এবারে আমরা জ্যা, বৃত্তের জ্যা বলতে কি বুঝি সেটা বুঝবো, ব্যাস বলতে বুঝবো, আর ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি সেটা আমরা দেখব। এই তিনটে জিনিস আমরা এবারে দেখব। কি দেখো, তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম যার কেন্দ্র ও। এবার এই বৃত্তের ওপরে তো অসংখ্য বিন্দু, এখানে একটা বিন্দু আছে, এখানে বিন্দু আছে, অসংখ্য সংখ্যক বিন্দু এই বৃত্তের ওপরটা অবস্থিত। আমরা যে কোনো দুটো বিন্দু পিকিউ নিয়েছি। এবার এই পিকিউটাকে আমরা করলাম কি একটা রেখা দিয়ে যোগ করলাম, তাহলে এই যে রেখা পিকিউটা হলো এটাকেই আমরা বলবো জ্যা। তাহলে জ্যা কি হলো না বৃত্তের ওপর অবস্থিত যে কোনো দুটি আলাদা বিন্দুর সংযোজক সরল রেখাংশকে আমরা জ্যা বলবো। সেটা আমরা এইভাবে বলতে, তাহলে এখানে রেখাংশ পিকিউটাকে কি বলবো না জ্যা, যা ইংরেজিতে কর্ড বলে। এবার দেখো তাহলে এইটা একটা জ্যা, তাহলে আমরা একইভাবে আর এস একটা জ্যা, এডি একটা জ্যা, একইভাবে এস একটা জ্যা, একিউ একটা জ্যা, সিমিলারলি এবি একটা জ্যা। কিন্তু একটা মজার ব্যাপার দেখো, এবি জ্যার ক্ষেত্রে কিন্তু এই জ্যাটা দেখো কেন্দ্রটা দিয়ে যাচ্ছে, তাহলে এই যে কেন্দ্র দিয়ে যে জ্যাটা গেল এটাকে আমরা বলবো ব্যাস, এটাকে আমরা কি বলবো না ব্যাস। তাহলে ব্যাস বলতে আমরা কি বুঝবো না বৃত্তের, দেখো এই যে যতগুলো বৃত্ত পেলাম, জ্যা পেলাম, তার মধ্যে দেখো সব থেকে বড় জ্যাটা কিন্তু এই ব্যাস, তাহলে বৃত্তের বৃহত্তম জ্যাকেই আমরা বলবো কি না ব্যাস। তাহলে এখানে দেখো অসীম সংখ্যক আমি জ্যা পাবো, অসীম সংখ্যক ব্যাস পাবো। তাহলে জ্যা বলতে কি বুঝিলাম না বৃত্তের ওপর অবস্থিত যে কোনো দুটি আলাদা বিন্দুর সংযোজক সরল রেখাংশকে আমরা জ্যা বলছি, আর বৃত্তের বৃহত্তম যে জ্যাটা সেটাকে বলবো আমরা ব্যাস। তাহলে ব্যাস সহজ ভাষায় কি না যে জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে সেটাকেই বলবো আমরা ব্যাস। বোঝা গেল আশা করি। এবারে আমরা আসছি ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। আমরা ব্যাসার্ধ কি দেখেছিলাম না কেন্দ্র থেকে বৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দু সংযোজক সরলরেখা, তার মানে এক্ষেত্রে ওবি একটা ব্যাসার্ধ, তাহলে এখানে কি কি ব্যাসার্ধ পাচ্ছি আমরা দেখো, যদি আমরা ব্যাসার্ধ নিতে চাই তাহলে আমরা কি কি, তাহলে ওবি একটা ব্যাসার্ধ আমরা পেতে পারি। আবার ধরো ও এর সাথে যদি আমি এস যোগ করে দিই তাহলে ও এসও একটা ব্যাসার্ধ, একইভাবে ও কিউ যদি যোগ করি ও কিউ একটা ব্যাসার্ধ হবে, সিমিলারলি ওপি ও, আবার দেখো ও এও কিন্তু একটা ব্যাসার্ধ, তাহলে ও এও কিন্তু একটা ব্যাসার্ধ। কিন্তু দেখো এই যে ও এ আর এই ও বি, এই দুটো যে রেখাংশ এ কার ওপর অবস্থিত বলতো, এবি রেখাংশের ওপর অবস্থিত, এবি রেখাংশের অবস্থিত। এবার আমরা কি জানি ব্যাসের সমস্ত ব্যাসার্ধের দৈর্ঘ্যই তো সমান, তাহলে আমি এটা লিখতেই পারি ও এ প্লাস ও বি সমান কি এবি, এবি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি আবার ও বি সমান তো ও এ, তাহলে ও এ প্লাস ও এ সমান এবি লিখতে পারি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি টু ও ও এ সমান এবি। ওকে, তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম না ও এ সমান হাফ এবি, এটাও একটা বলতে পারি বা এটাও বলতে পারি, এখান থেকেও বলতে পারি, কি বলতে পারি না এবি সমান টোয়াইস টু এ, এবি সমান টোয়াইস টু এ। এখান থেকেও আমরা বলতে পারি যে এবি সমান টোয়াইস ও এ। এবিটা কি, এবিটা তো আমাদের ব্যাস,
তাহলে ব্যাস সর্বদা ব্যাসার্ধের কি হবে? ব্যাসার্ধের দ্বিগুণ হবে। তাহলে ব্যাস সর্বদা ব্যাসার্ধের কি হবে? না দ্বিগুণ হবে। বোঝা গেল? তাহলে ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক বলতে আমরা কি বুঝবো? না ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ বা ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। এবারে আমরা একটু উদাহরণ নিয়ে বুঝে নিই। ধরো আমাদের দেয়া রয়েছে ব্যাসার্ধ ধরো দেয়া রয়েছে 4 সেন্টিমিটার। তাহলে ব্যাস কত হবে? না ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে 2 × 4 তার মানে 8 সেন্টিমিটার। ওকে? বা ধরো আমাদের দেয়া রয়েছে ব্যাস দেয়া রয়েছে। ব্যাস ধরো ব্যাস দেওয়া আছে 24 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কি না ব্যাসের অর্ধেক? 24 2 মানে 12 সেন্টিমিটার। বোঝা গেল? আমরা দেখে নিই চাপ কাকে বলে। তাহলে চাপ হচ্ছে, তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত নিলাম, এইখান থেকে আমরা বৃত্তটাকে একটু কেটে নিলাম AB। তাহলে এই দিকে একটা কাটা পাচ্ছি অংশ, উপরের দিকে একটা কাটা অংশ, এই অংশটাকেই বলা হয় না চাপ। তাহলে A থেকে B পর্যন্ত বৃত্তের টুকরোকে চাপ বলে। তাহলে এই দিকে একটা চাপ পাচ্ছি আমি, একইভাবে এই দিকে একটা চাপ পাচ্ছি আমি। তাহলে দুটো চাপ পাচ্ছি। তাহলে এদেরকে কি বলে? না এই যে ছোটটা, এইটাকে বলা হয় উপচাপ। ছোট যে চাপটা পেলাম সেটাকে বলা হয় উপচাপ, আর বড় যে চাপটা পেলাম সেটাকে বলা হয় অধিচাপ। তাহলে চাপ কটা? ক প্রকার? দু প্রকার। একটা হলো উপচাপ আর একটা হলো অধিচাপ। সহজভাবে যে বড় চাপটা পেলাম সেটাকে বলবো আমরা অধিচাপ, ছোট। আমরা চাপকে কিভাবে লিখি? না আমরা চাপকে লিখবো এ বি, মাথায় এরকম একটু বাঁকিয়ে দেব, বা এই যে বড় চাপটাকে কি লিখতে পারি? এ ডি বি। তুমি বোঝার সুবিধার্থে এখানে আরেকটা বিন্দু নিয়ে নিয়েছিলাম, তাহলে সুবিধা হবে কি? এবি মানে এই ছোট চাপটাকে বোঝাচ্ছি, আর এডিবি মানে এই বড়। বা আমি যদি এখন এখানে যদি একটা পি বিন্দু নিতাম, আমি এইটাকে আমি এইভাবেও লিখতে পারতাম, এ পি বি চাপ। চাপের মাথা সবসময় উপর দিকটা একটু বাঁকানো থাকবে। রেখা, সরল রেখার ক্ষেত্রে আমরা কি লিখতাম? সরল রেখা যখন আমরা লিখতাম তখন আমরা কি লিখতাম? না ধরো এইটাকে সরল রেখা লিখছি, তখন আমরা কি বলতাম? এরকম একটা মাথায় চিহ্ন দিতাম বা এরকম চিহ্ন দিতাম। দুদিকে দেয়া মানে রেখাটা ক্রমশ দুদিকেই অসীম পর্যন্ত বিরাজমান। যদি একদিকে দেয়া থাকতো তাহলে একদিক থেকে শুরু হয়ে একদিক থেকে শুরু হচ্ছে আর একদিকে অসীম পর্যন্ত চলে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এবার ধরো যদি দুটো চাপের দৈর্ঘ্য যদি সমান হতো তাহলে আমরা কি পেতাম? না আমরা পেতাম অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্ত কি? না যখন কোনো বৃত্তের উপচাপ এবং অধিচাপ দুজনেরই দৈর্ঘ্য সমান হবে সেটাকে বলবো আমরা অর্ধবৃত্ত। আর এই যে সম্পূর্ণ বৃত্তটার যে দৈর্ঘ্য পেলাম, যেটা তোমাদের লাল কালারে যেটা দেখা যাচ্ছে বৃত্তটা, সেটাকে বলবো আমরা কি? না পরিধি। তাহলে পরিধি বলতে আমরা কি বুঝবো? না সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্যটাকে আমরা বৃত্তের পরিধি বলবো। ওকে, চলো নেক্সট। এবার আমরা আসছি বৃত্তাংশ। বৃত্তাংশটা কি? ধরো একটা আমরা বৃত্ত নিলাম যার কেন্দ্র ও। এবার একটা জ্যা এই বৃত্তাকার যে তলটাকে দুটো ভাগে ভাগ করেছে। একটা এই দিকে একটা তল আছে আর এই দিকে একটা তল আছে। দুটো তলে একটা ছোট মতন তল দেখতে পাচ্ছি, একটা বড় মতন তল দেখতে পাচ্ছি, এবি জ্যা। তাহলে এবি জ্যা বৃত্তাকার ক্ষেত্রটাকে কি করলো? না দুটো অংশ, এই অংশগুলোকে বলা হয় কি? না বৃত্তাংশ। তাহলে কটা অংশ? দুটো অংশ। এই যে ছোট যে অংশটা এটাকে বলা হয় উপবৃত্তাংশ, আর এই বড় অংশটাকে বলা হয়
অধিবৃত্তাংশ। তাহলে বৃত্তাংশ বৃত্তের বলতে কি বুঝবো না, কোনো বৃত্তে যদি বৃত্তকে যদি কোনো বা বৃত্তাকার তলকে যদি কোনো যে দুটো অংশে ভাগ করে সেই দুটো অংশকে আমরা বলবো বৃত্তাংশ। ছোট বৃত্তাংশটাকে বলবো আমরা উপবৃত্তাংশ এবং বড় বৃত্তাংশটাকে আমরা বলবো অধিবৃত্তাংশ। এবার সেক্টর বা বৃত্তকলা। বৃত্তকলা কিভাবে পাচ্ছি দেখি আমরা। ধরো একটা বৃত্ত নিলাম যার কেন্দ্র ও, এবার বৃত্তের ওপর অবস্থিত যে কোনো দুটো বিন্দু নিলাম পি আর কিউ, যে কোনো দুটো বিন্দু নিলাম। এবার ওই পি আর কিউ এর মধ্যে পি আর কিউ দূরে চলে গেছে, বিন্দুগুলো এডিট করার সময় একটু সরে গেছে আর কি। যাই হোক, আমাদের বোঝা নিয়ে দরকার, ভালো করে কিন্তু আশা করি তোমরা আমার পুরোটা ভালো করে বুঝতে পারছো। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার তো করবেই, তোমাদের জন্যেই করা আমার। তোমরা শেয়ার যত করবে, লাইক যত করবে, তাহলে আমি আরো সুন্দর করে তোমাদের আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনবো এবং চেষ্টা করব তোমাদেরকে সমস্ত ক্লাস 9 এবং 10 এর সমস্ত চ্যাপ্টারের পড়া এবং আরো অনেক কিছু আমি দেওয়ার চেষ্টা করবো আমাদের ভিডিও। তো তোমরা যদি লাইক এবং কমেন্ট করবো তাহলে আমি আরো এনার্জি পাবো, তোমাদের জন্যই তো আমাদের এই তৈরি। যাই হোক, এবার আমরা আসি পড়ায়। তাহলে কি করলাম না, দুটো বিন্দু নিয়েছি পি কিউ, এবার এই ও এর ব্যাসার্ধের সাথে যোগ করেছি। তাহলে দেখো একটা তল পেলাম, এইটাকে বলা হয় বৃত্তকলা। এই দিকে একটা পেয়েছি আর উপর দিকে একটা, এইটাকে বলা হয় ছোট বৃত্তকলা। একইভাবে উপরের দিকে একটা কলা পেয়েছি, সেটাকে বলবো আমরা বড় বৃত্তকলা। তাহলে বৃত্তকলা কিভাবে পেলাম না, একটি চাপ, কোনটা ক্ষেত্রে না, এক্ষেত্রে পি কিউ বলতে পারো, আর এখানে যদি একটা অন্য একটা বিন্দু ধরো আর নিয়ে নিই, তাহলে আর একটা চাপ পি আর কিউ। এই যে দুটো চাপ, একটি চাপ ও ওই চাপের প্রান্ত বিন্দুদ্বয়গামী ব্যাসার্ধ। তাহলে এই যে পি কিউ চাপ যদি নিই, তাহলে এর প্রান্ত বিন্দু বলতে কোনটা, এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা। তাহলে এই প্রান্ত বিন্দুদ্বয়ের সাথে গামী ব্যাসার্ধ, তাহলে এই প্রান্ত বিন্দুদ্বয়গামী ব্যাসার্ধ বলতে যে ওপি আর ও কিউ দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র, সেটাকে বলা হয় বৃত্তকলা। এবং একইভাবে এই দিক থেকে হলে এইটা হলো প্রান্তবিন্দু। এবার আমি যদি পি আর কিউ চাপটা নিই, সেক্ষেত্রেও কিন্তু প্রান্তবিন্দু পি আর কিউই হচ্ছে। তাহলে তাহলে বৃত্তকলায় বোঝা গেল। নেক্সট, এবারে আমরা আসছি এক কেন্দ্রীয় বৃত্তে। এক কেন্দ্রীয় বৃত্ত কি না, আমরা ধরো একটা 3 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকবো। বৃত্ত আঁকলাম, একই কেন্দ্রটাকে ফিক্সড রেখে আবার একটা 4 সেমির ওই কেন্দ্র দিয়ে একটা আঁকলাম। আবার 5 সেমির একটা ব্যাসার্ধ নিয়ে ওই ও বিন্দুটাকে কেন্দ্র করে আরো একটা বৃত্ত আঁকলাম। এই যে তিনটে বৃত্ত আঁকলাম, একটা বৃত্ত, দুটো বৃত্ত, তিনটে বৃত্ত, যার ছোট বৃত্তটার ব্যাসার্ধ ধরে নিলাম হচ্ছে ও এ, মাঝখানে যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ ধরে নিলাম ও বি, আর লাস্টে যেটা আছে সেটাকে ধরে নিলাম ও সি। দেখো সবার ক্ষেত্রে কিন্তু একটা কমন পয়েন্ট, সেটা কি না কেন্দ্র। এই ধরনের বৃত্তকেই বলা হয় এক কেন্দ্রীয় বৃত্ত। তাহলে কি বলছি কেন্দ্রীয় বলতে কি বুঝলাম না, একই কেন্দ্রগামী কিন্তু আলাদা আলাদা ব্যাসার্ধ, তাই না? ও এর দৈর্ঘ্য ছিল কত 3, ও বির দৈর্ঘ্য কত ছিল না 4, আর ও সির দৈর্ঘ্য কত ছিল না 5। আলাদা আলাদা ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তদের এক কেন্দ্রীয় বৃত্ত বলে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে আসছি সর্বসম বৃত্ত। সর্বসম বৃত্ত দেখো শব্দের মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। সর্বসম মানে কি সব দিক থেকে সমান। আমরা তাই আমরা ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ হচ্ছে পড়েছি অলরেডি, আমরা ক্লাস 7-এ পড়েছি, 8-এ কিছুটা ছিল। তাহলে সর্বসম বৃত্ত কি? সর্বসম বৃত্ত বলতে আমরা বুঝবো ধরো একটা 4 সেমির একটা
ব্যাসার্ধ নিয়েছি। এবারে 4 সেমি ব্যাসার্ধ নিয়ে আমরা আলাদা আলাদা 4টে বৃত্ত এঁকেছি, যার কিনা ব্যাসার্ধটা সেম। ব্যাসার্ধ এই যে এখানে যে 4টে যে আমরা বৃত্ত এঁকেছি, সবার ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্যটা, তার মানে এইখানটা যদি আমি ধরো এ বলি, এইটাকে যদি বি বলি, এটা সি বলি, আর এটা যদি ডি বলি, তাহলে দেখো এই যে 4টে ব্যাসার্ধ ও এ, ও বি, ও সি, ও ডি, এদের সবার দৈর্ঘ্যটা কত? 4 সেন্টিমিটার। সবার দৈর্ঘ্যটা কত না 4 সেন্টিমিটার। তার মানে কি ব্যাসার্ধটা সবার কিন্তু সমান। এই ধরনের বৃত্তকে আমরা বলবো সর্বসম বৃত্ত। তাহলে সর্বসম বৃত্ত কাকে বলছি? সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তদের সর্বসম বৃত্ত বলে। বোঝা গেল আশা করি। এরপরে আমরা বসে দেখি 3.1-এর কিছু অঙ্ক করব। কি বলছে প্রথমেরটা? না, বলছে শূন্যস্থান পূরণ করতে বলছে। কি বলছে প্রথমেরটা দেখো, বলছে একটি বৃত্তের ড্যাশ বিন্দু আছে। কি? অসীম সংখ্যক। একটি বৃত্তে কি আছে? অসীম সংখ্যক বিন্দু আছে। অসীম সংখ্যক বিন্দু আছে। বৃত্তের বৃহত্তম জ্যা কি? না, বৃত্তের বৃহত্তম জ্যা ব্যাস, রাইট। জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি কি অংশে বিভক্ত করে। দুটি অংশে বিভক্ত করে। একটা কি না উপবৃত্তাংশ, আর একটা অধিবৃত্তাংশ। অনেক সময় দুটো অংশ না বলে তুমি এটা দুটো বৃত্তাংশ বলতে পারো। বৃত্তাংশ বলাটাই ভালো। সকল বৃত্তের ব্যাস, যত একটা বৃত্তের যতগুলোই আমি ব্যাস নিই না কেন, এইটা একটা ব্যাস, এইটা একটা ব্যাস, এটা একটা ব্যাস, এটা একটা ব্যাস, এটা একটা ব্যাস, অসীম সংখ্যক ব্যাস, তারা কিন্তু সবাই এই যে কেন্দ্র ও কেন্দ্রগামী। কিন্তু বৃত্তের সকল ব্যাস কেন্দ্রবিন্দুগামী। দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য কি হবে? অবশ্যই সমান হবে। যদি বৃত্তাংশ সমান হয় তাহলে বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য কি হবে? সমান হবে। একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। তাই তো দেখেছিলাম, ধরো এই একটা বৃত্ত, এই বৃত্তের উপর একটা জ্যা নেওয়ার দরকার নেই, যে কোনো দুটো বিন্দু নিলাম, এ বি, এটা হলো কেন্দ্র। এই কেন্দ্রের সংযোজক সরলরেখা, এটা তো চাপ, এ বি চাপ। তাহলে এ বি চাপ এবং এদের প্রান্ত বিন্দুদ্বয় হচ্ছে কি এ বি, এদের সংযোগ সরলরেখা কি কেন্দ্রের সাথে। এই যে ভেতরের যে অংশটা, এটাকেই তো আমরা বৃত্তকলা বলি। তাহলে সেটাই এখানে চেয়েছে, দুটি ব্যাসার্ধের সীমাবদ্ধ অঞ্চল। বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা কি বলেছে? তাহলে কি বলেছে না বৃত্তের বাইরে কোনো বিন্দু, তাহলে একটা বৃত্ত ধরো, তাহলে বৃত্তের বাইরে কোনো বিন্দু মানে এইটা, আর এটা হচ্ছে কেন্দ্র। তাহলে এইখান থেকে এর যা দৈর্ঘ্য, আর এইটাতে তো ব্যাসার্ধ, এটা যদি এ হয় আর এটা যদি ও হয়, তাহলে ও এটা তো ব্যাসার্ধ, তাহলে কি হবে? ব্যাসার্ধের দৈর্ঘ্যের অপেক্ষা কি হবে না বেশি হবে বা বৃহত্তর। তাহলে আমরা একের দাগের অঙ্কগুলো হয়ে করে ফেললাম। এবার দু একটা, সত্য না মিথ্যা, খুবই সোজা। বৃত্ত একটা সমতলিক চিত্র, রাইট? সমতলেই তো আছে। বৃত্তাংশ একটি সমতলিক ক্ষেত্র, সত্য। বৃত্তকলা একটি সমতলিক ক্ষেত্র, সত্য। জ্যা একটি সরল রেখাংশ, সত্য। চাপ একটি সরল রেখাংশ না, বক্র রেখাংশ। কেন? এই যে যখন আমরা এটা বৃত্ত বলছি, ধরো এই বৃত্ত থেকে এখানে কেটে নিলাম, তাহলে এইটা যে চাপ, এটা তো সরল রেখা নয়, এটা তো বক্ররেখা, তাহলে মিথ্যা। একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে।
সত্য। ধরো এইখানে একটা AB যদি 3 হয়, আমি তো এইখান থেকে একটু সরিয়ে নিলে আবার এখান থেকে এটা 3 পেতে পারি। তাহলে এরকম অসীম সংখ্যক কিন্তু একই দৈর্ঘ্যে জয় আছে। তাহলে সসীম কিন্তু হবে না। তাহলে এটা কি হয়ে গেল? মিথ্যা। তাহলে অসীম সংখ্যক জ্যা আছে। আচ্ছা, এবার দেখো কি বলেছে সাতেরটা, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব না। একটা নির্দিষ্ট বিন্দু করে অসীম সংখ্যক এক কেন্দ্রীয় বৃত্ত হবে। এই একটা বৃত্ত, আমি এই একটা আঁকলাম, আবার এর একটা আঁকলাম, আবার এখানে একটা আঁকলাম, আবার এরম আঁকলাম, এরকম করতে 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 অসীম সংখ্যক। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব, এটা মিথ্যা। এবার কি বলছে দেখো, দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। সত্য। সর্বসম হবার শর্তটাই কি? শর্তটাই হলো যে সমস্ত বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে তাদেরকে আমরা বলবো সর্বসম। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে? সমান। সত্য। তাহলে আজকে আমরা এখানেই আমাদের পড়া শেষ করছি। আমরা এর পরের দিনে পরের যে ত্রিভুজ সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করব। ওকে।